চলুন দর্শক ফিরে যাই আমাদের আজকের অতিথি মোহাম্মদ আজম, অধ্যাপক, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আবারও ফিরে এলাম আপনার কাছে। শুরুতেই বলছিলাম যে আজ কবি মাইকেল মধুসূদন দত্ত এবং আবুল হোসেনের মৃত্যুদিন। যদি তাদেরকে নিয়ে কিছু বলেন, এই দিনটিকে নিয়ে বিশেষ করে। এরা দুজন তো বাংলা ভাষা এবং সাহিত্যের খুবই গুরুত্বপূর্ণ কবি, দুজন দুদিক থেকে। পুরো বাংলা সাহিত্যের ইতিহাসের মধ্যে হয়তো মধুসূদনকে আমরা একটু বেশি গুরুত্ব দেই নানান কারণে। আবার বাংলাদেশের কবিতার যে জগৎ এবং বাঙালি মুসলমানের বাংলা কবিতার যে জগৎ, সেখানে আবুল হোসেনও খুব গুরুত্বপূর্ণ। ফলে বাংলা সাহিত্যের সামগ্রিক ইতিহাসের মধ্যে এই দুজন আমাদের জন্য নিত্য স্মরণীয় এবং চর্চাযোগ্য কবি, কোনো সন্দেহ নেই। এই যে দুজনের, আমি যদি আবুল হোসেনের বিষয়ে আসি, যে তিনি আমাদের বাংলা কবিতায় আসলে অনেক অবদান রেখেছেন। যদি তার খুব স্মরণীয় তার দু একটা কবিতার ব্যাপারে যদি আপনি কিছু বলেন, বা কোনো স্মরণীয় ঘটনা তার জীবনী থেকে। আচ্ছা, আবুল হোসেনের ক্ষেত্রে ব্যাপারটা হলো যে বাঙালি মুসলমানের প্রথম যে প্রজন্মকে আমরা গুরুত্বপূর্ণ কবি প্রজন্ম বলে মেনে নেই, স্বীকার করি, বা ঘটনা ঘটেছে এরকমই, তাহলে বলতে হবে যে আবুল হোসেন সেই প্রথম প্রজন্মের মানুষ। প্রধান গুরুত্বপূর্ণ চারজন কবির তিনি একজন। তার মধ্যে আবার গুরুত্বপূর্ণ বিষয় হলো যে তাকে বাঙালি মুসলমানের প্রথম আধুনিক কবি বলা হয় সাধারণত। তার প্রথম বইটি বেরিয়েছিল মাত্র ২০ বছর বয়সে, ১৯৪০ সালে। এটার নাম ছিল নব বসন্ত। এটাকে সাধারণত বলা হয় যে এটা বাঙালি মুসলমানের প্রথম আধুনিক কাব্যগ্রন্থ। এরপরও আবুল হোসেনের আরও বেশ কয়েকটি কাব্যগ্রন্থ বেরিয়েছে এবং তিনি দীর্ঘজীবী ছিলেন। সরকারি আমলা হিসাবে বড় চাকরি করতেন এবং ঢাকার কাব্যাঙ্গনে তাঁর একটা বেশি সক্রিয় ছিলেন তা না, কিন্তু সবসময় তিনি দৃঢ়ভাবে নিজের মতো প্রতিষ্ঠিত ছিলেন। চমৎকার করে বিশ্লেষণ করলেন, অসংখ্য ধন্যবাদ। এবারে আমি একটু কবি মাইকেল মধুসূদন দত্তের প্রসঙ্গে আসতে চাই। তিনি একটা সময় ইংরেজি সাহিত্য চর্চা করেছেন বা করতে চেয়েছিলেন, এবং তারপর বাংলা সাহিত্যে যখন তিনি পদার্পণ করলেন, পুরোপুরিভাবে নিজেকে নিবেদিত করলেন, তারপর থেকে কিন্তু তার কাছ থেকে আমরা এত অনবদ্য সব সৃষ্টি পেয়েছি, সেগুলো আসলেই ভুলবার নয়। একটু তার সেই সৃষ্টিকর্মের ব্যাপারে যদি আপনার মুখ থেকে কিছু শুনি। মধুসূদন এমন এক সময়ে জন্মেছেন যে সময়টা ছিল খুবই অন্যরকম। এটা ১৯ শতক, এটা ইংরেজ শাসন প্রতিষ্ঠিত হওয়ার সময়, এটা কলকাতার প্রবৃদ্ধির সময়, এটা আধুনিকতা সঞ্চারিত হওয়ার সময়, এটা পশ্চিমায়নের সময়। ওই সময় যে তরুণ প্রজন্ম কলকাতায় বিকশিত হয়েছিল, মধুসূদন তাদের মধ্যে বলা যাবে সবচেয়ে প্রতিভাবান। এবং স্বভাবতই তারা পশ্চিমের ব্যাপারে আগ্রহী ছিল, ইংরেজির প্রতি আগ্রহী ছিল। তখন ইংরেজ শাসন প্রত্যেকেই ছিল। মধুসূদন যেহেতু অপেক্ষাকৃত অগ্রসর ছিল পশ্চিমা সংস্কৃতিতে এবং সাহিত্যে, তার দখলও ছিল অনেক বেশি। এবং অন্য অনেকের মতো তিনিও আসলে ইংরেজ হতে চেয়েছিলেন। তিনি ইংরেজি ভাষায় লিখতে চেয়েছিলেন, লিখেছেন, একাধিক বই প্রকাশ করেছেন, নাটক লিখেছেন, অপ্রকাশিত রচনা আছে, ইংরেজি পত্রিকায় কাজ করেছেন, মাদ্রাজে ছিলেন, খ্রিস্টান হয়েছেন, অনেক কিছু করেছেন। কিন্তু তিনি ফিরে এলেন কারণ যারা তার ইংরেজি কবিতা পড়েছিল, ইংরেজরা, স্থানীয়দের কেউ কেউ বন্ধুরা, তারা বলেছে যে তার মধ্যে বিলক্ষণ কবির লক্ষণ আছে, বড় কবির বৈশিষ্ট্য আছে, কিন্তু সেটা মাতৃভাষা ছাড়া হয়তো হওয়ার নয়। মধুসূদন সেটা বুঝেছিলেন এবং তিনি ফিরেছিলেন, কিন্তু বেশি দিন চর্চা করেননি। তিনি আসলে ১৮৫৮-তে শুরু করলেন এবং বছর ৪ চর্চা করলেন। যদি চতুর্দশপদী কবিতা বলি সনেট, চতুর্দশপদী কবিতা বলি নামে তার যে বই বেরিয়েছে, সনেটের বই, ১৮৬৫ সালে, যদি সেটাও ধরি সর্বোচ্চ ৭ বছর। কিন্তু আসলে এর মধ্যে তিনি খুব কমই লিখেছেন। সবচেয়ে বেশি লিখেছেন ওই ৫৮ থেকে ৬১-৬২ পর্যন্ত। এই কয়েক বছরের মধ্যেই তিনি দুর্দান্ত সব কাব্য লিখলেন এবং সবাইকে মোহিত করলেন। শুধু কাব্য না, নাটক লিখলেন, এবং প্রহসন লিখলেন, আরও নানান ধরনের আঙ্গিকে কাজ করলেন এবং সেটা প্রতিষ্ঠিত হলো। বিস্মিত করার একটা প্রবণতা তার মধ্যে ছিল, ক্ষমতা তার মধ্যে ছিল, এবং সাহিত্যকর্ম লিখেও তিনি সবাইকে বিস্মিত করলেন। তিনি ওই কাল পর্যন্ত বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি বলে স্বীকৃত হলেন এবং এখনো আমরা তাকে বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি হিসেবেই স্মরণ করি। তার জীবনের এমন কোনো দিক কি আছে যেটা আপনাকে বিস্মিত করে? ব্যক্তি জীবনের কথা যদি বলি, মধুসূদনের আসলে অনেক কিছুই বিস্ময়কর।
বিস্ময়কর মানে মধুসূদন একটু বাড়িয়ে বাড়িয়ে বলতেন নিজের সম্পর্কে যে আমি খুবই ধনী লোক, ধনী পরিবারের সন্তান। কিন্তু ইতিহাসকাররা বলছেন যে তিনি আসলে অত ধনী লোকের সন্তান ছিলেন না। আচ্ছা। তার বাবা উকিল ছিলেন এবং কিছু জমি জমার মালিক ছিলেন, বেশ সচ্ছল ছিলেন, কিন্তু তিনি যতটা বলতেন হয়তো ততটা ধনী নয়। জমিদার ধরনের কিছু না, জমিদার নয়, কিন্তু কিছু জমির মালিক ছিলেন এবং মোটামুটি একজন চালু উকিল ছিলেন। ফলে মধুসূদন সচ্ছলভাবেই বড় হয়েছেন এবং তখন খ্রিস্টান ধর্মের দিকে, খ্রিস্ট ধর্মের দিকে তরুণ সমাজের একটা ঝোঁক ছিল, কিন্তু অনেকেই হয়তো খ্রিস্টান হয়ে যাওয়া পর্যন্ত এগোতে পারেন নাই, ওই সাহস অর্জন করতে পারেন না। কিন্তু মধুসূদন হয়তো যেহেতু তার লক্ষ্যই ছিল কবি হওয়া এবং ইংরেজি ভাষার কবি হওয়া, ফলে তিনি হয়তো সংস্কার কিংবা পিছুটান অনেকটা অতিক্রম করতে পেরেছিলেন এবং তিনি খ্রিস্টান হয়েছিলেন। কিন্তু মজার ব্যাপার হলো যে পরবর্তীকালে যখন তার সাহিত্যকর্ম বিশ্লেষণ করা হয়েছে ব্যাপকভাবে, সমালোচকরা তার সম্পর্কে লিখেছেন, তখন কিন্তু বলেছেন যে আসলে ওই খ্রিস্টান হলেও এবং পশ্চিমা সাহিত্য সংস্কৃতি ভাষায় প্রগাঢ় পাণ্ডিত্য থাকলেও তিনি আসলে গভীরভাবে বাংলাদেশ, বাংলা ভাষা, বাঙালি সংস্কৃতি এবং এই যে প্রাচ্যদেশীয় নানা ভাব, এই ব্যাপারগুলোতে গভীরভাবে পণ্ডিত ছিলেন এবং তার কবিত্ব শক্তি আসলে এই দিকেই অনেক বেশি পরিমাণে কাজ করেছিল। আপনি তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের নিয়মিতই শিক্ষা দান করে থাকেন বাংলা সাহিত্য নিয়ে। আমরা যেটা শুনি যে তরুণ প্রজন্ম বাংলা সাহিত্য বা বই পড়ার থেকে খুব দূরে থাকে বা আগ্রহী না, এই বিষয়ে আপনার মতামত কি? আমি সাধারণত এই কথাটা এইভাবে বলি না। আমি সাধারণত বলি যে জনগোষ্ঠী হিসেবে আসলে বাংলাদেশে বই পড়ার সংস্কৃতিটা কোনো কালেই, হ্যাঁ, বই পড়ার সংস্কৃতি কোনো কালে আসলে খুব জোরালো ছিল না। আচ্ছা। এখন প্রশ্ন উঠতে পারে এখন কমেছে কিনা। হ্যাঁ, এখন কিছু কমেছে, কিন্তু এই কমা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। কারণ ধরা যাক ৩০ বছর আগে আমরা যেই কারণে বই পড়তাম, ধরা যাক উপভোগের অন্য উপকরণগুলো খুবই কম ছিল, আমরা বই পড়ে সময় কাটাতাম। আমরা ধরা যাক তাস খেলতাম, এখনকার ছেলেমেয়েরা একদম তাস খেলে না, খেলতে পারেও না। এই ব্যাপারটাকে আমরা আসলে এক্স্যাক্টলি বিভিন্ন ধরনের খেলা, দাবাও খেলে না, খুব কম ছেলে মেয়ে খেলে। তো এটাকে আমরা এই প্রজন্মের কোনো প্রকার অযোগ্যতা হিসেবে দেখব না। তার কারণ হলো এখন তাদের হাতে এত বিকল্প, তাদের হাতে এত ভিজুয়াল মিডিয়া আছে যে তারা আসলে এখন ঠিক সময় কাটানোর জন্য বই পড়তে বাধ্য নয়। কিন্তু অন্য একদিক থেকে কিন্তু উন্নতিও ঘটেছে, মানে এদিক থেকে সংখ্যায় কিছু পরিমাণে কমলেও অন্য একদিক থেকে উন্নতিও ঘটেছে। সেটা হলো এই, এখন যে ছেলেমেয়েরা বই পড়ে তারা কিন্তু অনেক সিরিয়াসলি অনেক বেশি বই পড়তে পারে। তার কারণ হলো তার কাছে প্রচুর বই আছে। আমরা ৩০ বছর আগে বই পেতাম না, কিন্তু এখন যে কারো মোবাইলে বা কম্পিউটার আসলে ১ লাখ বই থাকা খুবই সম্ভব এবং ঘরে বসে আমি অর্ডার করলে বই পেয়ে যাচ্ছি। শুধু হার্ড কপি নয়, আমি বিপুল পরিমাণ বইয়ের সফট কপি পেতে পারি এবং অডিও বুকও পাচ্ছি, অডিও বুক পেতে পারি, ব্যাখ্যা বিশ্লেষণ পেতে পারি। ফলে এখন কিন্তু অন্য দিক থেকে সংখ্যায় একটু কমলেও বাংলাদেশে সারা পৃথিবীতে বই পড়ার পরিমাণ কিন্তু খুব একটা কমে নাই। আমরা অডিও বুক, আমি এই প্রসঙ্গে এমনিতেও আসতাম, যেহেতু আপনি বলেইছেন সে কারণে আরেকটু যোগ করতে চাই যে অডিও বুক বা সফট কপি যেটা আমরা বইয়ের পাই বিভিন্ন অ্যাপসের মাধ্যমে বা পিডিএফ এর মাধ্যমে, সেই ধরনের বইগুলোতে আমরা হয়তো বর্তমান সময়ের বা সমসাময়িক যারা লেখেন তাদের বইগুলো আমরা পাচ্ছি বা বিভিন্ন বাইরের দেশের বিভিন্ন ভাষার, ইংরেজি ভাষার বইগুলো পাচ্ছি। কিন্তু আমাদের যারা প্রবীণ লেখক সাহিত্যিক যারা গত হয়েছেন, যেমন নজরুল, রবীন্দ্র বা মাইকেল মধুসূদন দত্তের কথাই যদি বলি, তাদের এই বইগুলোকে আসলে এই ফরম্যাটগুলোতে আনার ক্ষেত্রে আমরা আসলে কি করতে পারি বা কি করা উচিত? যথেষ্ট পরিমাণ উদ্যোগ কি আসলে নেওয়া হচ্ছে কিনা? না, যে ক্লাসিক বই যা আছে ওগুলো কেউ চাইলে আসলে অনলাইন কপি পেতে পারে। হয়তো সব কপি পুরোপুরি নির্ভরযোগ্য হয় না, কিন্তু যথেষ্ট পরিমাণে আছে। মানে কেউ যদি অনলাইনে পেতে চায় তাহলে সে যথেষ্ট পরিমাণ বই পাবে, বাংলা সাহিত্যের পাবে, ইংরেজি পাবে, ফিলসফির পাবে, মানে যত ধরনের বই আছে সব অনলাইনে, মানে প্রয়োজনীয় বই আসলে খুবই পাওয়া যায়। হয়তো সবসময় নির্ভরযোগ্য নয়, মানে যেভাবে কপি করা হয়েছে তাতে ভুল টুল থাকছে, হয়তো এডিটর নাই। এখন আপনি ঠিকই বলেছেন যে আমাদের হয়তো বাংলা ভাষীদের কথা যদি বলি, বাংলা ভাষার বইয়ের কথা যদি বলি, তাহলে আমাদের প্রায় ৩০ কোটি মানুষ বাংলা ভাষী সারা পৃথিবীতে।
অনলাইনের কথা যদি বলি তাহলে তো 30 কোটি আসলে একটা বাজার, একটা পরিবার। তখন হয়তো প্রাতিষ্ঠানিকভাবে আমাদের রাষ্ট্রগুলোর, যেমন বাংলাদেশ, পশ্চিমবঙ্গ কিংবা অন্য যেসব জায়গায় বাঙালিরা সংখ্যাগরিষ্ঠ আছে কিংবা বসবাস করে একটু বেশি হারে, তাদের যেই পরিমাণ উদ্যোগ আয়োজন নেওয়ার কথা ছিল, প্রাতিষ্ঠানিকভাবে এই ব্যাপারে সেই পরিমাণ উদ্যোগ আয়োজন হয়তো নেওয়া হয় নাই। এই প্রজন্মের তরুণ যারা রয়েছে তাদেরকে বই পড়ার ক্ষেত্রে বা বাংলা সাহিত্যের প্রতি আকৃষ্ট করার ক্ষেত্রে বাংলা বিভাগগুলো আসলে কি করে থাকে? এটা হয়তো ঠিক পুরো বাংলা বিভাগের কাজ নয়, কাজটা একটু অন্যভাবে ঘটে। ব্যাপারটা হলো যে সারা পৃথিবীতেই সমস্ত ছেলে মেয়ে যারা স্কুলে যায় তারা যেন সাহিত্যের সঙ্গে প্রাথমিকভাবে কিন্তু কার্যকরভাবে পরিচিত হতে পারে, তারা যেন ভাষায় ওই পরিমাণ দখল অর্জন করতে পারে যাতে তারা সাহিত্য এবং অন্য বিষয় পড়তে পারে, এবং যাতে তাদের সাহিত্যের রূপ এবং ইতিহাস সম্পর্কে একটা প্রাথমিক ধারণা জন্মায়, এই ব্যাপারগুলো কিন্তু মেনটেন করা হয় সারা পৃথিবীতে। কিভাবে? কারণ সারা পৃথিবীতে 12 ক্লাস পর্যন্ত ছেলে মেয়েদের কিন্তু এই ভাষা এবং সাহিত্য পড়ানো হয়। তাহলে ওই যে ভাষা এবং সাহিত্য পড়ানো হয় 12 ক্লাস পর্যন্ত, ওখানে শিক্ষকদের এই দায়িত্ব আছে, এবং ওই শিক্ষকরা আমাদের ইউনিভার্সিটির বাংলা বিভাগগুলো থেকে পড়ে। আবার যে বইগুলো পড়ানো হয় সেই বইগুলো কিন্তু আমাদের বিভাগগুলোর শিক্ষকরাই আসলে লিখে থাকেন, সম্পাদনা করে থাকেন। ফলে পরোক্ষভাবে ভূমিকাটা রাখছে, সরাসরি হয়তো ভূমিকা রাখার উপায় নেই। বাংলা ভাষা এবং বাংলা সংস্কৃতিকে আমরা যেভাবে ধারণ করছি, চর্চা করছি, সেই ক্ষেত্রে আমরা কিভাবে এই, যেহেতু এখন অন্য অনেক কিছু আছে, মিডিয়া, ডিজিটাল অনেক মাধ্যম আছে, সেখান থেকে সরে যাওয়ার, বিমুখ হওয়ার, সেই জায়গা থেকে আমরা কিভাবে আসলে এই চর্চাটা আরো বাড়াতে পারি বলে মনে করেন? একটা হলো যে পরিস্থিতি তো দুই রকম, মধুসূদনের যে পরিস্থিতি ছিল আর এখনকার পরিস্থিতি, সেটা দুই রকম পরিস্থিতি। তারপরও নিশ্চয়ই মধুসূদনের সে অসাধারণ উদাহরণ যে একজন লোক বাংলা শিখবেই না, লিখবেই না। এটা কিন্তু এখনকার ছোট বাচ্চাদের মধ্যে দেখা যায় খুব। বাংলা লিখবেই না মানে যে বাংলা ভুলেই গেছে। বলা হয়ে থাকে, তার এক বন্ধু লিখেছে যে মধুসূদন তো কয়েকদিন আগে পৃথিবী বানান করতে পারছিল না, পৃথিবী লিখেছে। আচ্ছা, সেই মধুসূদন এই অসামান্য সাফল্য পেয়েছেন বাংলা সাহিত্যে। ফলে পূর্বতন একটা উদাহরণ হিসেবে নিশ্চয়ই মধুসূদন আমাদের আজকের জন্য অনবরত অনুপ্রেরণা হয়ে থাকবেন। কিন্তু আমাদের একটা কথা খেয়াল রাখতে হবে যে ব্যাপারটা আসলে শুধু দেশপ্রেমের নয়, ব্যাপারটা আসলে শুধু ভাষা প্রেমের নয়, ব্যাপারটা হলো যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আসলে মানুষের, যাকে আমরা সৃষ্টিশীলতা বলি, সেটার বিকাশের জন্য একটা অপরিহার্য ব্যাপার। ফার্স্ট ল্যাঙ্গুয়েজটা আসল ব্যাপার। যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজে যে বিকাশটা ঘটে, যে পরিমাণ ঘটে, যে গভীরভাবে ঘটে, যে বিশদভাবে ঘটে, সেটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আসলে সেইভাবে হবে না। সেকেন্ড ল্যাঙ্গুয়েজে আমরা খুব স্কিল অর্জন করছি, কোনো সন্দেহ নাই, এবং সেটা খুব জরুরি। কিন্তু আমরা যদি ক্রিয়েটিভিটির কথা ভাবি, আমরা যদি একজনের ভিতরে যে অসীম সম্ভাবনা থাকে সেটার পরিপূর্ণ বিকাশের কথা ভাবি, তাহলে নিঃসন্দেহে আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজের পরিপূর্ণ চর্চা এবং বিকাশের সুযোগটা অবারিত রাখতে হবে। এটা খুবই দুঃখজনক। আমি কিছুক্ষণ আগে আমার এক কলিগের সঙ্গে আলাপ করতে করতে আসছিলাম, এটা খুবই দুঃখজনক যে আমাদের ইংলিশ মিডিয়াম স্কুলগুলো ওরা এমনকি দ্বিতীয় ভাষা হিসেবেও বাংলা ঠিক মতো চর্চা করছে না। এটা খুবই দুঃখজনক। অথচ সারা পৃথিবীতে এটাকে একটা দারুণ স্কিল হিসেবে নেবে যে একজন বাংলা জানে, একজন ইংরেজি জানে। কিন্তু আমাদের এখানে দুঃখজনকভাবে প্রধান সংস্কৃতিটা হলো যে ও একটা ভাষা ভুলিয়ে দিয়ে আরেকটা ভাষা শেখাতে চায়। এটা অপ্রয়োজনীয়। মানে ইংরেজি মাধ্যম পড়ছে সেটা ঠিক আছে, ইংরেজি ভাষা রপ্ত করছে সেটা ঠিক আছে, কিন্তু ও তো একটা ভাষা হিসাবে বাংলা শেখার যথেষ্ট সুযোগ পেতে পারতো, পাওয়া উচিত। এটা শিশুর একটা অধিকার যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজের যেন পরিপূর্ণ বিকাশ ঘটে। আমি বলবো যে আমাদের সমাজে এই ধরনের কিছু খারাপ প্র্যাকটিস আছে। কিন্তু ছেলেমেয়েরা যে ইংরেজি শিখছে, ছেলেমেয়েরা ইংরেজিতে লিখছে, বলছে, এটা একটা যুগ পরিক্রমা। এটাকে আমরা আসলে ঠেকাতে পারবো না, এবং ঠেকাতে যাওয়ার কোনো কারণও নেই। খুব চমৎকারভাবে বিশ্লেষণ করলেন, অসংখ্য ধন্যবাদ। এবং বিশেষ করে আন্তরিকতা জানাতে চাই যে এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে আজকের এই সকালটায় সময় দেওয়ার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে, এবং আশা করছি যে সামনের দিনগুলোতেও এভাবেই বাংলা সাহিত্যের চর্চা নিয়ে আমাদের শিক্ষার্থীদের মধ্যে এবং এই প্রজন্মের মধ্যে আলো ছড়িয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলাভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সি আর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 9632030304। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv।
অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবসের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, কবরস্থানের সবচেয়ে ধনী ব্যক্তি হওয়া আমার কাছে গুরুত্বপূর্ণ নয়, রাতে ঘুমোতে যাওয়ার সময় আমরা অসাধারণ কিছু করেছি বলতে পারা, এটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।